নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শকদের আরও একবার স্বাগত জানাই। মরা শুধু কাহিনী আর হরর ফিল্মেই জীবন্ত হয়ে ওঠে। আপনি ভূতে বিশ্বাস করুন বা না করুন, কিন্তু ভূত প্রেতের গল্পে সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আহমেদাবাদ শহরে এরকমই কিছু একটা ঘটেছিল। মৃত্যু নিজেই বার্তা দিতে চলে আসে আর ভাবে যদি অপরাধের আভাস আগে থেকে শুনতে পেতাম। জুলাই 2011, আহমেদাবাদ। বাই পাপা। বাই সোনা, সাবধানে যেও। কেমন? আরে মনীষা, ইলেকট্রিক বিল দিতে ভুলিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ভুলবো না। সেজল, হুম, বাবা নর্মদা নদীকে খুব ভালোবাসতো, তাই না? প্রায় উনি একটাই কথা বলতেন, ভরুচে নর্মদার পাশে বসতে ওনার খুব ভালো লাগতো। কালী ভরুচে যাই আর গিয়ে নর্মদা নদীতে বাবার অস্থি বিসর্জন দিয়ে আসি। এটা কি বলছো তুমি? এখন তো সবে 7 দিন হয়েছে। লোকেরা আমাদের সাথে দেখা করতে আসছে, বাড়িতে কারো থাকাটা খুব দরকার। আমরা ভরুচে এইভাবে কি করে যাব? সেজল, মনীষা 19 বছরের হয়ে গেছে। ও এখন ঘর আর অতিথি দুটোই সামলাতে পারবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমার এত তাড়া কিসের। বাবার অস্থি যে এখনো বাড়িতে পড়ে আছে সেটা আমার ভালো লাগছে না। মনে হচ্ছে বাবা যেন আমাকে বলছেন, বাবা আমার অস্থিকে নর্মদাতে ভাসিয়ে দে, এক্ষুনি ভাসিয়ে দে। এছাড়াও একটা কাজ ছিল। কি? ভরুচ থেকে মনীষার যে সম্বন্ধটা এসেছে সেই ছেলেটাকেও দেখে আসি। কি হয়েছেটা কি বলো তো তোমার? আমরা এখনো পর্যন্ত বাবার অস্থি ভাসাইনি। সেজলের সম্বন্ধটা বাবা এনেছিল, মনে আছে তোমার? তুমি যা ভালো মনে করো, কিন্তু সকালে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে রাতে তাড়াতাড়ি চলে আসবো। মেয়েদের এরকম বাড়িতে একা রেখে গেলে আমার খুব দুশ্চিন্তা হয়। সেজল, বাঁচাও! সেজল, কে কোথায় আছো? সেজল, সেজল, বাঁচাও! সেজল, 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 বাঁচাও! সেজল, সেজল, সেজল। বাবা, তুমি ভালো করে খুঁজেছো তো? ভালো করে? হ্যাঁ রে মা, নদীর চারিদিকে খুঁজেছি আমি। বাবা, সাহায্য চাইতে পারতে, চিৎকার করতে, লোকেদের জড়ো করতে। কেউ না কেউ তো সাঁতার জানতো, সে নিশ্চয়ই জলে ঝাঁপিয়ে মাকে বাঁচিয়ে নিত। গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না রে। সবকিছু এমন হঠাৎ করে ঘটে গেল যে ভয় পেয়ে গেছিলাম। কেমন যেন শক লেগে গেছিল। বাবা, আমরা মাকে খুঁজে বের করবই। চলো, তুমি এখনই চলো। আমার সেজল সাঁতার জানতো না,
ডুবতে 20 সেকেন্ডেরও কম সময় লাগে রাজেশ বাবু। আপনি ভারুচ থেকে আমেদাবাদ গেলেন, মেয়েদের বললেন, তারপর এখানে এলেন, 16 ঘন্টা কেটে গেছে। ভারুচে সাহায্য চাইলেন না আপনি? বলবো আমি, আমার যে মাথাটা কাজ করছিল না একদম, বুঝতেই পারছিলাম না যে আমি কি করব, কি হচ্ছে। স্যার, আপনি প্লিজ আমাদের মাকে খুঁজতে সাহায্য করুন। হতে পারে কেউ ওনার জীবন বাঁচিয়ে দিয়েছে। বাঁচিয়ে দিলে তো নিজেই কন্ট্যাক্ট করতেন, সোজা বাড়িতে চলে আসতেন। নাকি ওনার মাথাও কাজ করতো না রাজেশ বাবুর মতো? কিছু তো করুন। 16 ঘন্টা কেটে গেছে, এতক্ষণে লাশ না জানি বয়ে কোথায় চলে গেছে। মা মারা যেতে পারে না আঙ্কেল, আপনি মাকে খুঁজে এনে দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু না একদম। আমরা একটা কাজ করি, ভারুচ পুলিশকে মেসেজ করি, দেখি কি করা যায়। চলো সাবধানে, ওদিকে পেছনে ভালো করে, কই পেছনটা ভালো করে, হ্যাঁ ওখানে ওখানে। কিচ্ছু নাই। আমি বললাম না স্যার, বেঁচে থাকা অসম্ভব। একবার যদি নর্মদা মা রেগে যান তো যত বড়ই মহান সাঁতারু হোক না কেন, বাঁচতে পারবে না। মা ঠিক টেনে নেন। রাজেশ, সেজল তোমার স্ত্রী ছিল, তোমার বাচ্চাদের মা। কি করে এইভাবে ডুবে যেতে দিলে ওকে? তুমি জলে লাফ দিলে না কেন? আমার মেয়েরা তো অনাথ হয়ে যেত শ্বশুর মশাই, আমি বা সাঁতার জানি কই। বাচ্চাদের কথা ভেবে আমি জলে ঝাঁপ দিইনি। আমার দুটো মেয়েরই যদি এতদিনে বিয়ে হয়ে যেত, তাহলে এক মুহূর্ত ভাবতাম না আমি ওর সাথে নর্মদা নদীতে বিলীন হয়ে যেতাম। আমাদের টিম আর গ্রামের লোকেরা উপর থেকে নিচে 30 কিলোমিটার পর্যন্ত খুঁজলাম, সমুদ্র পর্যন্ত খুঁজেও কিছু পাওয়া যায়নি। হয়তো লাশ নদী থেকে বয়ে সমুদ্রে চলে গেছে। এরকম কি করে হতে পারে? এই রাজেশের বাবার অস্থি ভাসাতে গিয়ে আমার মেয়েই ভেসে গেল। কেউ কোনো সাহায্য করেনি, কিচ্ছু করেনি। আজ পর্যন্ত আমি এরকম কোনোদিন শুনিনি, কখনো শুনিনি। কিন্তু আমি নিজের চোখে দেখেছি, এক মুহূর্তে নদী আমার স্ত্রীকে কেড়ে নিল। আমি যদি কিছু করতে পারতাম, আমি কি করতাম না? এই কথাটার কি মানে যে আমি আজ পর্যন্ত শুনিনি? ও তাহলে নদীতে বয়ে যেত না, বয়ে যেত না নদীতে। জানি না নদী আমার থেকে কোন জন্মের বদলা নিচ্ছে, জানি না কোন জন্মের বদলা নিচ্ছে। আমি এই নদীর ঘটনার থেকে কিছু একটা গন্ধ পাচ্ছি। 7 দিন আগে রাজেশের বাবার মৃত্যু হয়, আর ওনার অস্থি ভাসাতে গিয়ে রাজেশের স্ত্রী নদীতে ভেসে যায়। মানসি নদীটা খুবই গভীর, কিন্তু তার থেকেও গভীর ষড়যন্ত্র। সাহেব আপনার সঙ্গে দেখা করতে চান, পুলিশ স্টেশন যেতে হবে। তোমার ঠাকুরদা কিছুদিন আগে মারা যান। হ্যাঁ মেডিকেল রিপোর্ট বলছে যে হার্ট অ্যাটাক। হ্যাঁ। কোনো হার্টের অসুখ ছিল না কোনো টেনশন? দেখো মনীষা, তোমার মায়ের এইভাবে জলে ভেসে যাওয়াটা গন্ডগোল মনে হচ্ছে, আর সেটা ঠাকুরদার মৃত্যুর ঠিক 7 দিন পরে হওয়াটা সেটা আরো গন্ডগোল মনে হচ্ছে। এটা বলো তো ঠাকুরদার ঠিক কি হয়েছিল? উনি আসলে প্রচন্ড রেগে গেছিলেন। এই নোংরামোগুলো যদি করারই ছিল, তাহলে আমার হাতে পায়ে পড়ে ডেকে আনার কি দরকার ছিল রাজেশ? আরে কোনো নোংরামো টোংরামো নেই, সবকিছু শেষ হয়ে গেছে। লজ্জা করে না রাজেশ? বিড়ালও চোখ বুজে দুধ খায়, ভাবে যে ওকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তোমার তো চোখ খোলা আছে, তাই না? তুমি ভালো করে জানো যে আমাদের দুজন মেয়ে জানে যে তোমার অবৈধ সম্পর্ক আছে, তাও তুমি অস্বীকার করছো। ডাকবো ওদের সামনে, ডাকবো? ব্যাস, অনেক হয়েছে। কতবার বলেছি নমিতাকে এসবের মধ্যে টেনো না, টেনো না। ওর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে, আর সেটা আমি প্রমাণ করে দিতে পারি। বন্ধ করো, যথেষ্ট হয়েছে। আরে কুকুর বিড়ালের মতো। বাবা, কোনো লাজ কিংবা লজ্জা কিছু আছে এ বাড়িতে নাকি নেই? দুজন যুবতী, ভালো শিক্ষা দিচ্ছ তোমরা মেয়েদের। বাবা, তুমি মাথা ঠান্ডা করো। চুপ! আরে তুমি ঝড় তুলবে আর আমি মাথা ঠান্ডা রাখবো? নির্লজ্জ রাজেশ, তুমি নির্লজ্জ। তুমি তো অভাগা,
নিজের সৌভাগ্যকে চিনতে পারছো না তুমি? আরে তোমার এত ভালো স্ত্রী আছে, দুটি মেয়ে আছে, তাহলে বাইরে কি খুঁজতে যাও তুমি? জানোয়ার হয়ে গেছো। আমি কোনোদিন তোমাকে কোনো কিছু ভুল শেখাইনি। দেখো রাজেশ, তোমরা দুজনে লাভ ম্যারেজ করেছিলে। আমরা কি তাতে কোনোদিন বাধা দিয়েছি? সেজালের মা বাবাও তোমাকে আশ্রয় দিয়েছে, সাপোর্ট দিয়েছে। আর আজ তোমার প্রেম কাহিনীর এই পরিণতি। আরে তোমার এই সব স্বভাব তোমার মাকে খেয়ে ফেলেছে। এবার আমাকে খেয়ে নিলে একেবারে শান্তি পেয়ে যাব। ঠাকুরদা মা বাবার ঝগড়া দেখতেই পারতো না। এক দুদিন পরে আরেকবার ঝগড়া হলো আর ওনার হার্ট অ্যাটাক হয়ে গেল। এই নমিতাকে? বাবার সাথে মিউনিসিপ্যালিটি অফিসে কাজ করে। উনি বিধবা। বাবা আর ওর মধ্যে অ্যাফেয়ার ছিল। 5 বছর আগে মা জানতে পেরে যান। 5 বছর সহ্য করেছেন তোমার মা? খুব ঝগড়া হতো। 1 বছর আগে মা বাড়ি ছেড়ে দিয়েছিল, দাদুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিল। তাহলে ফেরত আসার কারণ? ঠাকুরদা আর দাদু। বাবা রাজেশ, তুমি আর সেজল ডিভোর্স নিচ্ছ তো ভালো কথা, কিন্তু মনীষা আর জিগনার কথা তো ভাবো। ওই বাচ্চা মেয়ে দুটো বিয়েকে কি সম্মান দিতে পারবে? ওরা আদৌ আর বিয়ে করতে পারবে? আরে ওদের মা বাবারা যখন নিজেরা বিয়েকে সম্মান দিতে পারেনি তো ওরা কি দেবে? বলো, তুমি কি এটাই চাও? হ্যাঁ, আগামী দিনে তুমি তোমার বাচ্চা মেয়েদের সংসারই দেখতে চাও না? সেজল মা, তোমার শ্বশুর একদম খাঁটি কথা বলেছেন। ঈশ্বরবাবু, আমি আপনার কথায় একমত। সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করাতেই সবার ভালো। আমি তো আজ পর্যন্ত কোনো ভুল করিনি, কিন্তু রাজেশ তো পাপ করেছে। তাও আমি ওকে ক্ষমা করতে রাজি আছি। কিন্তু ও কি নমিতাকে ভুলতে পারবে? মন থেকে বলো রাজেশ, আর সত্যি বলো। দেখো রাজেশ বাবা, তুমি ঈশ্বরবাবুর একমাত্র সন্তান, আর সেজল আমার একমাত্র কন্যা। ঈশ্বরবাবু আর আমার প্রাণ 2 বাচ্চার মধ্যে আটকে রয়েছে, আমাদের জন্য, আর এই বাচ্চাদের জন্য, আর নিজেদের পুরনো ভালোবাসার জন্য। আর একবার একে অপরকে সুযোগ দাও। এটা 1 বছর আগের ঘটনা? স্যার, 9 মাস আগের ঘটনা। তাহলে তোমার বাবা নমিতার সঙ্গে আবার সম্পর্ক করে, প্রতিজ্ঞাও ভাঙে, আর তোমার মায়ের মনও আবার ভেঙে দেয়। উপরে উপরে এই কেসটা দেখলে একটা অ্যাক্সিডেন্ট কেস বলে মনে হচ্ছিল। রাজেশ আর সেজল বাবার অস্থি জলে ভাসাতে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেজল জলে ভেসে যায় আর ডুবে মারা যায়। কিন্তু পুলিশের মনে সন্দেহ তখনই চাড়া দেয় যখন তারা জানতে পারে যে রাজেশ তার স্ত্রী সেজলকে বাঁচানোর জন্য কিছুই করেনি, একটা সামান্য চেষ্টাও করেনি, সাহায্যের জন্য চিৎকারও করেনি। স্বাভাবিকভাবেই পুলিশের কাছে পুরো ব্যাপারটাই গোলমাল মনে হতে থাকে। এই গোলমেলে ব্যাপারটায় অন্য কিছু কি ছিল? রাজেশের কথার মধ্যে কি কোনো সত্যতা ছিল নাকি ছিল না? দেখুন, আমাদের পুরো ডাউট আছে যে এই কেসটা অ্যাক্সিডেন্টের কেস না। সেজল পুল থেকে ভুল করে পড়ে যায়নি, অন্য কিছু ঘটেছে, অপরাধ হয়েছে। আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ করে কি কিছু হবে? সেজল কি ফেরত আসবে? আমার নাতনিরা কি ওর মাকে ফেরত পাবে? না, পাবে না, কিন্তু সেজলের আত্মা হয়তো শান্তি পাবে। আপনার মনে হয় না যে রাজেশ মিথ্যে বলছে? রাজেশ আমার মেয়ের বিশ্বাস আর মন দুটোই ভেঙেছে। আমি ওর কথার উপর কখনো বিশ্বাস করি না, কিন্তু আমি ওকে খুনি ভাবতে পারি না। রাজেশ এতদূর পর্যন্ত যেতে পারে না। ভালোবাসা আছে, অনেক বছর ধরে আছে। উনি বিবাহিত, 2 যুবতী মেয়ে আছে রাজেশের। ভালোবাসা ওসব কিছু দেখে না। আর হ্যাঁ, আমিও কোনোদিন বিবাহিত ছিলাম,
আমারও দুটো বাচ্চা আছে। স্বামীর মৃত্যু কিভাবে হয়েছিল আপনার? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু হ্যাঁ, আমি ওনাকে মারিনি, আর সেজলকেও না। আপনারা যেটার সন্দেহ করছেন, সন্দেহ করব না কেন? সেজল যদি রাজেশের জীবন থেকে বেরিয়ে যেত আর রাজেশ আমায় বিয়ে করে নিত তাহলে ভালোই হতো। সেজলকে মেরে নিজের সংসার বানানো, না ইন্সপেক্টর, সেটা কখনোই নয়। ভালোবাসা একটা জিনিস আর পাগলামো আরেকটা ব্যাপার। সেজলের খুনে অংশ নেওয়ার মানে হলো নিজের বাচ্চাদের জীবনকে বিপদে ফেলে দেওয়া। আমি রাজেশকে অতটাও ভালোবাসি না যতটা আমি আমার বাচ্চাদের ভালোবাসি। মনীষা, তুই এটা কেন করলি? পুলিশ আমায় যা জিজ্ঞাসা করেছিল আমি সেটাই বলেছি। আমি আজ পর্যন্ত তোদের দুজনকে মিথ্যা বলেছি? হ্যাঁ, তোর মাকে বলেছি, কিন্তু তোকে কোনোদিন বলেছি? মা জিগনা, তুই বল, তোর কি মনে হয় যেগুলো ঘটেছে সেসব কিছুই হয়নি? তোর মা পড়ে যায়নি, আমি ওকে ধাক্কা মেরেছি। বল, তোর কি মনে হয়? আমার এরকম মনে হয়। মুখ ভেঙে দেবো তোর। তাতে আমার মুখ বন্ধ হবে না। তুমি মাকে ঘেন্না করতে, আর তুমি চাইতে না যে মা এই বাড়িতে ফেরত আসুক। যদি সেরকমই হতো তাহলে গত একটা বছর আমরা একসাথে এই বাড়িতে থাকতে পারতাম। কারণ ঠাকুরদার দাদু তোমাকে চাপ দিয়েছিল, তাই। আর ঠাকুরদা তো এখন নেই, আর ওনাকে ছাড়া দাদু তোমাকে কিছু বলতেও পারবে না। ব্যাস, এবার থাম। ঠাকুরদা তোমাকে এটাই বলেছিল, ব্যাস। কিন্তু তুমি কি শুনেছো? তুমি ওই নমিতার সাথে বিয়ে করেই ছাড়বে। কিন্তু বাবা, মা তোমায় দেখছে, তোমাকে কিন্তু দেখছে বাবা। সেজল, বাঁচাও, সেজল, আমাকে বাঁচাও। সেজল, 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 সেজল। সেজলের নর্মদা নদীতে ভেসে যাওয়ার ঘটনা 2 দিন হয়ে গিয়েছিল। পুলিশের পুরো তদন্ত শুধুই রাজেশের দিকে ইঙ্গিত করছিল। পুলিশের কাছে কোনো মজবুত প্রমাণ বা সাক্ষী ছিল না যা প্রমাণ করে দেবে এটা অ্যাক্সিডেন্ট নয়, খুন ছিল। এমন মনে হচ্ছিল যে এই কেসটা সত্যিটা রাজেশ ছাড়া আর কেউই জানে না, কিন্তু সেরকম ছিল না। সেজলের সত্যিটা আরও একজন মানুষ জানতেন, কিন্তু তিনি কে ছিলেন?
সেজল, তুমি কিভাবে? এমন একটা সত্যি যেটা শুধু তুমি আর আমি জানি, আর সেই সত্যিটা আমি তোমাকে দিয়ে বলাবই। আমি মিথ্যে বলেছি, আমি সবাইকে মিথ্যে বলেছি। আমি সেজলকে বহুদিন ধরে মারতে চেয়েছিলাম, শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ পেতেই আমি সমস্ত প্ল্যান করে ফেলি। আমি জানতাম যে সেজল একদম সাঁতার জানে না, আর সেই জন্য ওর বাঁচার কোনো চান্সই ছিল না। বাবা মারা যাওয়ার পর আমি ভাবলাম যে ব্যাস, অনেক হয়েছে বিয়ের এই নাটক। আমার দরকার নেই বিবাহিত জীবনের আদর্শ স্বামী হওয়ার। বিয়ে মানে তো মন আর হৃদয়ের পরিপূর্ণ মিলন। কিন্তু সেজল আমার গলায় বাঁধা পাথর ছিল, বোঝা ছিল একটা। আমি আমার দুটো মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবন বাঁচার ছিল। আমার শ্বশুরমশাই এটা কোনোদিন হতে দিতেন না, আর তাই জন্যে আমি সেজলকে আমার জীবন থেকে চিরদিনের জন্য আলাদা করতে চেয়েছিলাম। আজ তোমার ভেতরের এই হরিশ্চন্দ্র জাগলো কি করে? ভয়ের চোটে নাকি অনুশোচনায়? সেজল দেবী, আপনি মৃত্যুকে জয় করে ফেরত এলেন কি করে? আমায় ফেরত পাঠানো হয়েছে সত্যিটা বলার জন্য। ফেরত পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আমার মৃত্যু। হয়তো নর্মদা মায়ের এটাই দয়া ছিল, জলের অত বেশি স্রোত থাকা সত্ত্বেও আমি ঠিক মতো পাড়ে গিয়ে উঠি। আমার কাছে তো একটা টাকাও ছিল না। তারপর একজন লোককে পাই, যেন ভগবান তাকে পাঠিয়েছিলেন। তিনি আমাকে আহমেদাবাদে ছেড়েছেন। এইরকম কেস কোনোদিন দেখিওনি, শুনিওনি। যাই হোক, আজ দেখলামও আর শুনলাম, কিন্তু আমরা সবাই খুশি যে আপনি ঠিক মতো ফিরে এসেছেন। কিন্তু রাজেশের তো একদম হয়নি। ওকে তো আমরা লকআপে ভরবো, অ্যাটেম্পট টু মার্ডার কেসে। শুধু আপনাকে একবার থানায় এসে রিপোর্ট লেখাতে হবে। অ্যাটেম্পট টু মার্ডার মানে খুন করার চেষ্টা। এই কেসে সেজলের স্বামী রাজেশ
আগে থেকেই পুলিশের হেফাজতে ছিল। এখন দরকার ছিল যে সেজলের দিক থেকে পুলিশ কমপ্লেন করা হোক, যার ভিত্তিতেই রাজেশের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হবে। এবার এই সিদ্ধান্ত সেজলের নেওয়ার ছিল যে ও কি ধরনের পুলিশ কমপ্লেন করবে আর ওর বাচ্চাদের ভবিষ্যতের উপর কি প্রভাব পড়বে। অনেকগুলো জটিল প্রশ্ন ছিল আর সব উত্তরগুলো আটকে ছিল সেজলের একটা কমপ্লেনের উপর। শেষমেশ কি সিদ্ধান্ত নেওয়ার ছিল সেজলের? তুমি যেতে পারো। শুনতে পাওনি? তুমি যেতে পারো, তোমার রেহাই হয়ে গেছে। তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। এখন জবরদস্তি তো রেখে দিতে পারবো না। তুমি মুক্ত, যেতে পারো। সেজল, তুমি আমার এত বড় অন্যায়টাকে ক্ষমা করে দিলে। না, আমি আমার সব থেকে বড় ভুলকে স্বীকার করলাম। এটা কি বলছো তুমি? আমায় তোমার আক্রোশ, তোমার রাগের কড়ানাড়াকে শোনা দরকার ছিল। বোঝা উচিত ছিল যে আমি শুধু তোমাকে ভালোবাসতাম, তোমার মনে বা জীবনে আমার কোনো জায়গা নেই। মিথ্যে স্বপ্ন দেখছিলাম আমি, যেটা ভুল ভিতের উপর দাঁড়িয়েছিল। না সেজল, সেরকম কিছু নয়। সেরকমই রাজেশ। আর আর এই মিথ্যের জন্য বিরক্ত হয়ে তুমি আমায় মারার চেষ্টা করেছিলে, কিন্তু তাও আমি তোমায় ক্ষমা করে দিলাম, কারণ আমি জানি তোমার নিজের প্রাণটা আটকে ছিল, যা নমিতার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এতে ওর কোনো হাত নেই। মানছি, আর সেই জন্যই তোমার হাতে ওর হাত দিয়ে আমি চিরজীবনের জন্য যাচ্ছি। আর মনীষা আর জিজ্ঞাও তোমাদের দুজনের ভালোবাসার মধ্যে আসতে চায় না, আর তাই ওরা দুজন আমার সাথেই থাকবে। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমার এই জীবনটা বাঁচার পুরো অধিকার আছে, যতটা আমার আছে, যতটা সবার আছে, কিন্তু শুধু বেঁচে থাকাটার গুরুত্ব থাকে না রাজেশ। জীবনকে বাঁচাটা খুব দরকার। বাবা আমায় ক্ষমা করে দেবেন। আমি নিজের বাবা আর আপনার মধ্যে কোনো পার্থক্য করিনি কখনো। যদি আপনি বেঁচে থাকতেন তাহলে এগুলো সব হতোই না, কিন্তু আপনি যেখানেই থাকুন রাজেশকে ক্ষমা করে দেবেন। ওর নিজের জীবনটাকে নিয়ে বাঁচার পুরো অধিকার আছে, আর আমার নিজের খুশির জন্য অন্যকে ধ্বংস করে কেউ সুখী হতে পারে না বাবা, খুশি থাকতে পারে না। খুনের পর রাজেশ যখন সেজলকে দেখল, ওর তখন মনে হলো ও কোনো ভূত দেখছে। ওর তখন অপরাধ বোধ হয়, আর তার মনে এটাই হতে থাকে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সেজল একটা ইশারাকে মজবুত করতে এসেছিল, যে একটা ভেঙে যাওয়া বিয়ে, একটা মুছে যাওয়া সম্পর্কের ইশারা আত্মীয় স্বজন আর সমাজের কান দিয়ে শোনা উচিত। যখন দুটো মন জুড়ে যায় তখন একটা জুটি তৈরি হয়। কিন্তু এখানে তো ভালোবাসার নামও মুছে গিয়েছিল, শুধু ছিল ঘৃণা। ঈশ্বর যার সহায় থাকে তাকে কে মারবে? সেজল আজ তার মেয়েদের সঙ্গে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। রাজেশ কিছুদিন ধরে ভয় আর অনুতাপের ছায়ায় থাকবে, তার থাকা উচিত, কিন্তু হয়তো তারপরও নিজেকে ক্ষমা করে জীবনের নদীতে ঝাঁপিয়ে পড়বে। সময় বড় শক্তিশালী। আপনাদের সবার সাথে আবার দেখা হবে। নিজেদের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।